নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজের অপারেশনের আগে আমাদের সবার খুব মন খারাপ হয়ে যেত। মহারাজ সেটা বুঝতে পেরে নানার মজার কথা বলতেন। বাইপাস অপারেশনের জন্য সব কিছু প্রস্তুত, একটু পরেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেই মুহূর্তেও মহারাজ তার স্বভাবসিদ্ধভাবে মজা করছেন সিস্টারদের সঙ্গে। অপারেশনের আগে সিস্টাররা মহারাজকে স্নান করিয়ে দিতে এলে পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ সেবকদের নির্দেশ দেন স্নান করিয়ে দিতে। ভূতেশানন্দজি মহারাজ তখনও মজা করে বলছেন, বলির পাঁঠা তৈরি হচ্ছে, ভালো করে স্নান করাও। একবার মহারাজের সোনোগ্রাফি করা হচ্ছে। ডাক্তার দেখলেন ছবিতে মহারাজের গলব্লাডার দেখাই যাচ্ছে না। ডাক্তার তখন মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনার গলব্লাডার কোথায়? স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখনও মজা করে বললেন, বোম্বেতে রেখে এসেছি। কারণ বোম্বেতে মহারাজের গলব্লাডার অপারেশন হয়েছিল। শেষের দিকে নিজের শারীরিক অবস্থার কথা ঠিক করে বলতে পারতেন না, তাই মজা করে বলতেন, আমার একজন ভেটেরিনারি ডাক্তার দরকার। ডাক্তাররা যারা মহারাজের কাছে আসতেন তাঁরাও মহারাজের স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়তেন। সময়ে অসময়ে কতবার ডাক্তারদের ডাকতে হয়েছে, কেউ কিন্তু মহারাজের কাছে আসতে আপত্তি করতেন না। দেশ বিদেশের বহু ডাক্তারকে দেখেছি মহারাজের শারীরিক অবস্থার বিষয়ে নিজে থেকে খোঁজখবর নিতে। একবার মহারাজের ভালোবাসায় ধরা পড়ে গেলে আর সেখান থেকে বেরোনোর উপায় ছিল না। একটা মাতৃসুলভ স্নেহ ভালোবাসা সর্বদাই মহারাজের মধ্যে থেকে প্রকাশ পেত। যিনি মহারাজের কাছে গেছেন তিনি তার স্বাভাবিকভাবে সেইটি অনুভব করেছেন। তাই মহারাজের আকর্ষণ সকলের কাছে এত প্রবল ছিল। সিস্টার গার্গী ছোট্ট বালিকাটির মতো মহারাজের পায়ের কাছে বসে থাকতেন। একদিন না এলে মহারাজ খবর নিতেন। কখনো কখনো মহারাজ বলতেন, ওর জন্য একটা সময় ঠিক করে দিও যাতে কিছুক্ষণ কথা বলতে পারে। তাঁর প্রতি মহারাজের খুব স্নেহ ছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রথম দিকের সাধুজীবন ছিল খুব কষ্টের। ব্রহ্মচারী অবস্থায় বেলুর মঠের মন্দিরের বাসন মাজা, গঙ্গাজল তোলা, ঝাড়ু দেওয়া ইত্যাদি কাজ করতে হতো। পরবর্তীকালে শিলং চেরাপুঞ্জি থাকাকালেও প্রচণ্ড কষ্টের মধ্যে থাকতে হয়েছে। শিলং থেকে সাব সেন্টার চেরাপুঞ্জি কয়লা ট্রাকে যাতায়াত করতে হতো। এছাড়াও সাব সেন্টার সেলা সোভারপুঞ্জি তিনি পায়ে হেঁটে যেতেন। তখনও গাড়ির রাস্তা ছিল না, না ছিল ঘরবাড়ি, না ছিল টাকা পয়সা। এত অসুবিধার মধ্যেও মহারাজ শিলং আশ্রমে যথারীতি শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা করতেন। এখনও স্থানীয় প্রাচীন ভক্তেরা মহারাজের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাজকোট আশ্রমেও একই অবস্থা ছিল। নিজে অক্লান্ত পরিশ্রম করে রাজকোট আশ্রমটিকে তিনি সৌরাষ্ট্রে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন। জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগের এক অপূর্ব সমন্বয় দেখা যায় স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনে। একদিকে মহারাজ ছিলেন প্রচণ্ড যুক্তিবাদী, কিন্তু একটা বললেই তিনি তা গ্রহণ করতেন না। নিজে ঠিক বুঝলে তবেই তা গ্রহণ করতেন। আবার অন্যদিকে ভক্তির নম্রতা তাঁর সকল আচরণে সর্বদাই লক্ষিত হতো।
পুজো পার্বণের বিভিন্ন অনুষ্ঠানে তিনি শ্রদ্ধার সঙ্গে যোগ দিতেন। এছাড়াও মঠের মন্দিরে তাঁর ঠাকুর দর্শন প্রণাম দেখার মতো ছিল। শুদ্ধ পবিত্র হয়ে তবেই তিনি মন্দিরে যেতেন। ঠাকুরের চরণে অর্ঘ্যটি ঠিকভাবে গুছিয়ে দেওয়া চাই। শরীর খারাপ হলেও মন্দিরে যেতে চাইতেন। জপ, ধ্যান ও উপাসনা নিত্য যথাসময়ে করতেন এবং সেবকদেরও করতে উৎসাহ দিতেন। প্রথম জীবনে মহারাজ তপস্যাও করেছেন যথেষ্ট কষ্টের মধ্যে। সেই সাধন জীবনের স্মৃতি সর্বদা জাগ্রত রাখতেন। কেউ তপস্যায় যাবে শুনলে খুব উৎসাহ দিতেন। বলতেন, এদিকে ওদিকে না ঘুরে কোথাও স্থির হয়ে কিছুদিন তপস্যা করাই ভালো। উত্তরকাশীর তপস্যার জীবনের কথা তিনি প্রায়ই বলতেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। যেখানে সেখানে কিছু পড়ে থাকলে বা অগোছালো কিছু দেখলে তিনি বিরক্ত হতেন। নিজের প্রতিটি জিনিস সঠিক জায়গায় গুছিয়ে রাখতেন এবং চাইতেন অন্যান্যরাও যেন তা করুক। তিনি নিজে যেমন ধীর স্থির ছিলেন, তেমনি যারা তাঁর কাছে থাকত তাঁদেরও ওইভাবে কাজ করতে হতো। হুটহাট করে বা এদিক ওদিক করে কাজ করা মহারাজ একদম পছন্দ করতেন না। হাত থেকে কিছু পড়ে গেলে তিনি বিরক্ত হতেন। তবে মহারাজ ধীর স্থির হলেও গম্ভীর ছিলেন না। সর্বদাই হাসি খুশি থাকতেন এবং অন্যান্যরাও আনন্দে থাকুক সেটাই তিনি চাইতেন। তার অসাধারণ ধৈর্য ও সহ্য শক্তি তিনি গুরু স্বামী শারদানন্দজির কাছ থেকে পেয়েছিলেন। সংঘের কত ঝামেলা, কত ঝড়, কত সাধু ব্রহ্মচারীর কত সমস্যার কথা তাকে শুনতে হয়েছে, কিন্তু কখনো অশান্ত বা অস্থির হতে দেখিনি। শান্তভাবে সব লক্ষ্য করতেন এবং যা করা কর্তব্য মনে করতেন স্বাভাবিকভাবে তাই করতে বলতেন। কখনো উত্তেজিত হতেন না। তাই পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজ বলতেন, কাউকে যদি বুঝিয়ে সুঝিয়ে কিছু বলতে হয় তাহলে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে পাঠাবে, আর যদি কাউকে বকাঝকা করতে হয় তাহলে আমার কাছে পাঠাবে। মহারাজের কোনো কথাকে উপেক্ষা করা সম্ভব হতো না। এত কোমল করে ও দরদ দিয়ে তিনি বলতেন যে তা মাথা পেতে সবাই নিত। তাঁর কথা যেন প্রাণে বাজত। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।